বিজেপির দুর্ভেদ্য গড়ে বাজিমাত কি বলা যায়? প্রশান্ত কিশোরের বাঁকিপুর ঝাঁকি। বিহারের প্রেস্টিজিয়াস হেভিওয়েট কেন্দ্র বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বিপুল ভোটে জিতলেন প্রশান্ত কিশোর, যা নিশ্চিতভাবেই কপালে চিন্তার ভাঁজ পেরে দিল বিজেপি জাতীয় নেতৃত্বকে। অস্বস্তিতেও ফেলল বইকি। এর প্রভাব কতদূর হতে পারে? রাজনৈতিক সমীকরণ কি বদলে যেতে পারে? এবং খোদ সর্বভারতীয় সভাপতির কেন্দ্রে ছেড়ে যাওয়া কেন্দ্রে এই পরাজয় বিজেপি নেতৃত্বকে সত্যি কতটা চিন্তায় ফেলবে? কথা বলবো, আমার সঙ্গে রয়েছেন দ্য ওয়ার্ল্ডের এডিটর ইন চিফ শঙ্খদীপ দাস। 51,000 ভোটে গত বছর মানে লাস্ট বিধানসভায় লিড নিয়েছিলেন। প্রথম তো হচ্ছে নীতিন নবীন সর্বভারতীয় সভাপতি, তার ছেড়ে যাওয়া আসন, সেখানে একটা মর্যাদার লড়াই। 30 বছর হচ্ছে এটা বিজেপির দুর্ভেদ্যগড় বিহারের মতো জায়গাতে। তারপরে একদিকে ছাত্র আন্দোলন, আজকের এই পরাজয় বিজেপির জন্য তো খুব একটা সুখকর মনে হচ্ছে না বিষয়টা। ডেফিনেটলি বিজেপির জন্য সুখকর নয়। দেখো, তুমি যেটা বললে যে নীতিন নবীন বিজেপির সর্বভারতীয় সভাপতি, তার 4 বারে জেতা সিট, এবং তুমি দেখো যে বাই ইলেকশনে রুলিং পার্টি সচরাচর হারে না। তার উপর হচ্ছে 2025 সালে বিজেপি যে হিউজ ম্যান্ডেট নিয়ে বিহারে ক্ষমতায় এলো, বিজেপি তথা এনডিএ, হিউজ ম্যান্ডেট, এবং বিরোধীদের প্রায় খুঁজে পাওয়া যাচ্ছিল না ফলাফলে। 1 বছরের মধ্যেই এমন একটা সিট, যে সিটটা ভেরি মাচ আরবান, পাটনার লাগোয়া একটা সিট, পাটনা শহরের লাগোয়া, যেখানে হচ্ছে যে উচ্চবর্ণের ভোট আছে, বিজেপির যে টিপিক্যাল ভোটের ইকুয়েশন সবটাই সেই উপাদানগুলো সবটাই রয়েছে। তারপরেও যে বাই ইলেকশনে প্রায় 19,324 ভোটে যে হেরে গেছে, এটার বড় মার্জিন। কিন্তু রুলিং পার্টির জন্য বাই ইলেকশনে 19,000-এর বেশি ভোট, একটা অ্যাসেম্বলি ইলেকশনে হেরে যাওয়া, কোয়াইট আ সিগনিফিকেন্ট নাম্বার। ডেফিনেটলি এটা বিজেপির জন্য একটা অস্বস্তি হতো না যদি অন্য কেউ এখানে অন্য কারো ছেড়ে যাওয়া সিট হতো। যেহেতু নীতিন নবীন পার্টি প্রেসিডেন্ট হয়েছেন এবং তিনি রাজ্যসভার সাংসদ হওয়ার ফলে তার যে ছেড়ে যাওয়া সিট বাঁকিপুর, সেখানে বাই ইলেকশন করতে হয়েছে, তার ফলে সেইটা একটা বিজেপির জন্য এম্বারাসমেন্টের ব্যাপার, ডেফিনেটলি এম্বারাসমেন্টের ব্যাপার। এবং এই ইলেকশন থেকে যদিও একটা ডিসক্লেমার আমি গোড়াতেই দিয়ে রাখতে চাই, এটা একটা বাই ইলেকশন, ফলে একটা সিঙ্গেল সিটের বাই ইলেকশন থেকে পুরো ছবিটা ধরতে গেলে কিন্তু ভুল হতে পারে। কিন্তু আজকে পুরো ছবিটা ধরার একটা চেষ্টা সবাই করছে। আমরাও এই আলোচনাতে খুঁজে দেখব যে অ্যাকচুয়ালি এই যে বাঁকিপুরের উপনির্বাচনের ফলাফল, এইটা কি সবক শেখালো, কি ফ্যাক্টরে বা কাজ করলো, হ্যাঁ কি ফ্যাক্টর কাজ করলো, এবং কি সবক শেখালো, বিজেপিকে কি সবক শেখালো, আরজেডিকে কি সবক শেখালো, এবং প্রশান্ত কিশোরের প্রাপ্তি কি হলো। এই 3-4টে বিষয় নিয়ে আমরা, আর সামগ্রিকভাবে বিহারের পলিটিক্সে এবং জাতীয় রাজনীতিতে এর প্রভাবটা কি, এইটা আমাদের আজকে আলোচ্য বিষয় হতে পারে। তুমি বলো তাহলে এটার কি প্রভাব হতে পারে? যে তুমি বললে 3-4টে রকমের ফ্যাক্টর এখানে কাজ করেছে আর কি, মানে এর প্রভাব কি হতে পারে বিজেপির জন্য, বিহারের রাজনীতির জন্য? দেখো, বিজেপির জন্য একটা বড় লার্নিং যেটা এই ইলেকশনে হতে পারে, সেটা হচ্ছে সেটা হচ্ছে যে বিজেপি হিন্দি বলয়ে মনে করে যে উচ্চবর্ণের ভোটটা হচ্ছে আমার ক্যাপটিভ ভোট, চিরস্থায়ী বন্দোবস্ত, স্থায়ী আমানত, এই ভোট আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। পাটনার লাগোয়া যে একটা শহুরে সিট, যেখানে উচ্চবর্ণের প্রভূত ভোটার রয়েছে, সেই আসনে বিজেপি সেই উচ্চবর্ণ কিন্তু বিজেপির একটা অংশ বিজেপির হাতটা ছেড়ে দিল। তার ফলে চিরস্থায়ী বন্দোবস্ত, স্থায়ী আমানত বলে যে কিছু নেই আজকের বাজারে। আজ থেকে 20 বছর আগে কি হতো সেটা অতীত। আজকের বাজারে যে উচ্চবর্ণ এবং যে উচ্চবর্ণের মধ্যে তরুণ প্রজন্ম রয়েছে, সেই তরুণ প্রজন্ম কোনো দাসখত লিখে রাখেনি যে আমি যেহেতু উচ্চবর্ণ আমি বিজেপিকেই ভোট দেব, এবং একটা কট্টর হিন্দুপন্থী দল তাকেই ভোটটা দেব, এইটা কিন্তু আর ধরে বসে রাখার জায়গা নেই বলে অ্যাপারেন্টলি আজকের ফলাফল ইন্ডিকেট করছে। বিজেপির জন্য এটা একটা বড় লার্নিং।
একটা আর বিজেপি এই যে কিছুদিন আগে নীতিশ কুমারকে সরিয়ে সম্রাট চৌধুরীকে মুখ্যমন্ত্রী করা, তারপরে বারবার বিতর্কে ওখানে ছাত্র আন্দোলন দমনের দেখো, জন্য সম্রাট চৌধুরীর বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে। প্রশান্ত কিশোর তো তুলছেন, পলিটিক্যালি তুলছেন, কিন্তু সম্রাট কিশোরের চৌধুরীর বিরুদ্ধে অনেক রকমের অভিযোগ আছে। এবং আমি ব্যক্তিগতভাবে জানি যে বিহারের অনেক নেতার সাথে আমার কথা হয়েছে, এবং যেদিনকে সম্রাট চৌধুরীর নাম ঘোষণা হয় মুখ্যমন্ত্রী হিসেবে, সেদিনকেই আমি বিহারের একজন সিনিয়র লিডারকে ফোন করি। তিনি আমাকে বলেন যে এটা ঠিক হলো না। ব্যক্তিগত বলে বলেন যে শঙ্করদীপ, এটা আমি অন রেকর্ড বলতে পারবো না, কিন্তু আমিও মনে করি যে এটা ঠিক হলো না। তো সম্রাট চৌধুরীকে চিফ মিনিস্টার করা, এখন দেখো, একটা বাই ইলেকশনের রেজাল্ট বা একটা ইলেকশনের রেজাল্টের অনেক রকম কার্যকারণ থাকে, ফলে শুধুমাত্র সম্রাট চৌধুরীর কারণেই এই বিপর্যয় এটাও বলা যাবে না। ঠিক আছে, কিন্তু আমি যেমন উচ্চবর্ণের কথাটা বললাম, এটা এভিডেন্ট, কারণ 49% ভোট পেয়েছে প্রশান্ত কিশোর। তার মানে প্রশান্ত কিশোর বিজেপির ভোটও পেয়েছে, আরজেডির ভোটও পেয়েছে। 2025 সালের যে বিধানসভা নির্বাচন হয়েছিল, তখন বিজেপি পেয়েছিল 91-92 হাজার ভোট, সেই ভোটটা 44,000-এ নেমে এসছে। তার মানে কি? তার মানে বিজেপির ভোটও চলে গেছে প্রশান্ত কিশোরের দিকে, আবার আরজেডি যে সেকেন্ড হয়েছিল তার ভোটটাও চলে গেছে প্রশান্ত কিশোরের দিকে। ফলে এটা তো আমি পরিষ্কার দেখতে পাচ্ছি, কিন্তু সম্রাট চৌধুরীর এফেক্টটা সেটা তো আমার কাছে পরিষ্কার নয়। সেটা একটা আমার অনুমান মাত্র হতে পারে যে সম্রাট চৌধুরীকে চিফ মিনিস্টার করাটাও হতে পারে একটা ফ্যাক্টর ছিল এই ভোটে। এবং বিহারের রাজনীতিতে আরেকটা বিষয় যেটা হচ্ছে যে এতদিন আমরা দেখেছি একদিকে বিজেপি, এনডিএ, জেডিইউ, অন্যদিকে আরজেডি, সঙ্গে কংগ্রেস, এই একটা বিন্যাস, একটা সমীকরণ। এর বাইরে এই জনসুরাজ পার্টি এবং পিকের প্রথমবার দাঁড়ালেন এবং হচ্ছে বাজিমাত করলেন, এটাও তো একটা কোথাও নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। এক্স্যাক্টলি, বিহারের পলিটিক্সে যে বাইনারি তৈরি হয়েছিল, যে বিজেপি বা এনডিএ, বিজেপি এবং বিজেপি শরিক দল, সংযুক্ত জনতা পার্টি, কখনো চিরাগ পাসওয়ান বা রামবিলাস পাসওয়ান মারা গেছেন, চিরাগ পাসওয়ান এবং জিতিন রাম মাঝিটা, যেসব মিলে যে এনডিএ বনাম লালু প্রসাদ যাদব এবং কংগ্রেস, এই যে বাইনারি তৈরি হয়েছিল, এই বাইনারিটা আজকের এই উপনির্বাচন অন্তত ঘেঁটে দিল এবং দেখালো যে বিজেপির যে ডিফল্ট অপোজিশন আরজেডি নয়। ডিফল্ট অপোজিশন মানে আরজেডি নয়। হ্যাঁ, আরজেডি যে বিজেপির একমাত্র বাই ডিফল্ট সেটা মনে করা জায়গাটা, সেই জায়গাটা প্রশান্ত কিশোর নিয়ে নিলেন। এরও যদি কিন্তু আছে, তুমি পরবর্তী প্রশ্ন আমি জানি তোমার কি কি আসবে, আমি তৈরি আছি, তো এরও যদি কিন্তু আছে, কিন্তু অন্তত যদি আমি এই বাই ইলেকশনের রেজাল্টে ধরি, তাহলে দেখা যাচ্ছে যে বিজেপি বনাম যে আরজেডির যে জোট বা আরজেডি কংগ্রেস এই যে জোট, এই যে বাইনারিটা ছিল, সেই বাইনারিটা ঘেটে গেল এবং আরজেডি কি হলো, পুওর থার্ড, 10-11 হাজার ভোট পেয়েছে, একদম কম। যার ভোট ছিল 46,000 বা কিছু 2025 সালে, এক বছর আগে, তার ভোটটা নেমে এসে থার্ড পজিশনে 11,000 ভোট, এবং তার ভোট চলে গেছে প্রশান্ত কিশোরের দিকে। তার মানে আমি যে পার্টি একটা লিডারশিপ দেখাতে পারছে, যে পার্টি বিহারের কথা বলছে, যে পার্টি নতুন প্রজন্মকে একটা আশার আলো দেখাতে পারছে, যে পার্টি একটা স্বচ্ছ লিডারশিপ দেখাতে পারছে, তার দিকে মানুষ আকৃষ্ট হচ্ছে। তার ফলে যে স্ট্যান্ডিং যে ইকুয়েশনগুলো ছিল দীর্ঘদিন ধরে যে চলে আসা ইকুয়েশন, একটা দিকে যেমন বিজেপির উচ্চবর্ণের ভোট, আবার আরজেডির জন্য এমওয়াই ফ্যাক্টর, মুসলিম যাদব ফ্যাক্টর, এই যে এমওয়াই ফ্যাক্টরটাও ঘেটে গেল। কিন্তু বিজেপির উচ্চবর্ণের ভোট যেমন চিরস্থায়ী বন্দোবস্ত আর রইল না অন্তত এই বাই ইলেকশন দেখে, তেমনি আরজেডির এমওয়াই ফ্যাক্টরটাও কিন্তু আর চিরস্থায়ী বন্দোবস্ত হিসেবে আর থাকছে না, সমীকরণ ঘেটে যাচ্ছে। এবং সেখানে দুটো পার্টি থেকেই একটা নতুন বিকল্প, যে বিকল্পকে তুলনায় পরিচ্ছন্ন লাগছে, তুলনায় জয় বিহারের ইন্টারেস্টের কথা বলছে, বিহারের বেকার যুবকদের এমপ্লয়মেন্টের কথা বলছে, সেই পার্টিকে পছন্দ হচ্ছে। তো এইটা একটা চিরাচরিত সমীকরণকে ঘেটে দেওয়ার ইঙ্গিত। এই বাইনারির বাইরে গিয়ে যে চিরাচরিত সমীকরণ ঘেটে দেওয়ার কথা তুমি বলছো, বিহারের ক্ষেত্রে একরকম হলো, ইউপিতেও এই ধরনের কিছু বাইনারি আছে, উত্তরপ্রদেশে সেখানেও ভোট সামনে, তোমার এটার প্রভাব কিছু, একটা বাই ইলেকশন, এটার প্রভাব কিছু, সেখানে তো কোনো ফেস নেই, আর তৃতীয় সেখানে কোনো প্রশান্ত কিশোর নেই, আলাদা করে তৃতীয় কোনো ফেস তো নেই সেখানে। একটা সময় অরবিন্দ কেজরিওয়াল গিয়ে চেষ্টা করেছিলেন, তাতেও কিছু হয়নি। ইউপিতে
মায়াবতী পার্টির আর কোনো সেরকম অস্তিত্ব নেই, কিছু ভোট পার্সেন্টেজ আছে, কিন্তু ইউপিতে যোগী আদিত্যনাথের মেন ফোর্স হচ্ছে অখিলেশ যাদব। শেষ পর্যন্ত কংগ্রেসের সঙ্গে জোট হবে কি হবে না দেখতে হবে। যদি কংগ্রেসের সাথে জোট হয় তাহলে কংগ্রেস এবং অখিলেশ যাদব একটা ফর্মিডেবল অপোজিশন হবে, সেখানে কোনো তৃতীয় শক্তি আর নেই। এবং এই যে জয় ভীম পার্টি, নামটাই ভুলে যাচ্ছি, তারাও কিন্তু যদি জুড়ে যায় আজকে, কারণ তার সঙ্গে দলিত ভোটটা আছে, তাহলে অখিলেশ যাদব, কংগ্রেস এবং এই যে ভীম পার্টি, এটা মিলিয়ে একটা ফর্মিডেবল অপোজিশন কম্বিনেশন দাঁড়াতে পারে। এবং সেখানেও যদি আজকে দেখা যায় যে উচ্চ বর্ণের ভোটটা আর বিজেপির সঙ্গে স্টিক করে থাকছে না, সেখানে একটা ধস নামছে, বিশেষ করে রাম মন্দিরের যে ট্রাস্টেড টাকা পয়সার যে তছরূপের অভিযোগ এবং দুর্নীতির অভিযোগ, এইটার পরিপ্রেক্ষিতে যদি ছিটকে যায়, তাহলে উত্তরপ্রদেশেও কিন্তু বিজেপিকে চাপে পড়তে হবে, একই রকম ভাবে চাপে পড়তে হবে। কিন্তু উত্তরপ্রদেশে এই ধরনের কোনো প্রশান্ত কিশোরের মতো ক্যারেক্টার নেই। তুমি আবার বললে আমি আরেকবার বিহারে ফিরে আসি। এই যে প্রশান্ত কিশোর একটা তৃতীয় বিকল্প হিসেবে, এই বাইনারির বাইরে তৃতীয় বিকল্প হিসেবে তার একটা স্বচ্ছ ভাবমূর্তি, তার যা কিছু সামনে রেখে লড়েছিলেন, সেই জায়গা থেকে একটা সাপোর্ট পেলেন। এখানে কি তোমার মনে হয় যে আলাদাভাবে এই গত কিছুদিনের আন্দোলন, নিট প্রশ্ন ফাঁস বলো, এই ধরনের কিছু প্রভাব বিহারেও পড়েছে, সর্বভারত, সেখানেও কিন্তু একটা বিকল্প, একটা স্বচ্ছ একটা কিছু মুখ, হয়তো তারা রাজনৈতিকভাবে অতটা এখনো পরিপক্ক জায়গায় যায়নি, এই প্রভাবও বিজেপির এই বাই ইলেকশনটা কিছুটা হলেও প্রভাব পড়ে থাকতে পারে? দেখো, প্রভাব পড়েনি এটা বলতে পারবো না। বাকিপুর অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিতে যে মোট ভোটার, তার মধ্যে 1,35,000 ভোটার হচ্ছে তরুণ প্রজন্মের ভোটার, যাদের বয়স হচ্ছে এই 18 থেকে 35-এর মধ্যে। এবার তুমি দেখো, আমরা যন্তর মন্তরের যে মুভমেন্ট হয়েছিল, তারপরে বিভিন্ন সংবাদ মাধ্যমে কি খবর হয়েছে, যে যন্তর মন্তর অনেক বেশি করে সংবাদ মাধ্যমে দেখা গেল, কিন্তু তার থেকেও বেশি অ্যাগ্রেসিভ প্রোটেস্ট হয়েছে পাটনায়, তার থেকেও বেশি অভিনব প্রোটেস্ট হয়েছে পাটনায়। এবং সেখানে গিয়ে দেখা যাচ্ছে কি, যে জলকামান পুলিশ ডাকছে, আর ছেলে মেয়েরা গিয়ে বলছে, আরে জলকামান বন্ধ কেন, দাও বলে সেই জলকামানের সামনে জলে ভিজতে ভিজতে নাচছে, অভিনব প্রোটেস্ট। পুলিশকে গিয়ে বলছে, আরে আপনার কাছে কাঁদানে গ্যাসের সেল নেই, ফাটাচ্ছেন না কেন? তো এই যে বিহারের যে তরুণ প্রজন্মের প্রতিবাদ, এই প্রতিবাদের যে প্রভাব, এবং সেটা কোথায় হয়েছে? পাটনাতেই হয়েছে। বাকিপুর কোথায়? পাটনার পাশে একেবারে। তাহলে ওই যে সিজেপির যে আন্দোলনের প্রভাব বাকিপুরে পড়েনি, এটা বলা যাবে না। হয়তো অবধারিতভাবে পড়েছে, সেই প্রভাবের মাত্রা কতটুকুনি ফলাফল দেখে তো মাপার জায়গা নেই, কিন্তু ধরে নেওয়া যেতে পারে যে বিহারে যে পরিমাণ উগ্র আন্দোলন হয়েছে, পাটনাতে যে পরিমাণ উগ্র আন্দোলন হয়েছে, এবং তার সঙ্গে সঙ্গেই বাই ইলেকশন, তার ফলে তার একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট ওখানে হয়তো পড়ে থাকতে পারে কিছুটা। এবার এটা দেখো, বাকিপুরের পাশাপাশি মধ্যপ্রদেশের দাঁতিয়াতে, গুজরাটের একটি কেন্দ্রে, আমি নামটা মনে করতে পারছি না, বিজেপি, মঞ্জলপুর, হ্যাঁ মঞ্জলপুরে বিজেপি জিতেছে, কিন্তু মধ্যপ্রদেশেও হচ্ছে বিজেপির গভর্নমেন্ট, সেখানেও বাই ইলেকশন, তুমি যে ব্যাখ্যাটা দিচ্ছিলে, বাই ইলেকশনে হারা না, দাতিয়া ট্র্যাডিশনালি কংগ্রেসের সিট, আচ্ছা, সেখানে কংগ্রেসের সিটেই বাই ইলেকশন হয়েছে বলে কংগ্রেস জিতেছে, ঠিক আছে। কিন্তু বাই ইলেকশনে যে শাসক দল যে সেই সিটটা রিকভার করতে পারলো না, এইটা বিজেপির জন্য আবার একটা এম্বারাসমেন্ট, এটা বিজেপির জন্য এম্বারাসমেন্ট। সাধারণত বাই ইলেকশনে রিকভার করে থাকে আমরা দেখি ইন্ডিয়ান পলিটিক্সে। দেখো, তুমি একটা কথা দেখো, আমি বিজেপির মধ্যে একটা প্রবণতা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে বিজেপি কি করেছে, যে এটা কংগ্রেসের সিনড্রোম। কংগ্রেস যখন প্রথম 5 বছর কেন্দ্রে ক্ষমতা ছিল, তখন মোটামুটি ভাবে কংগ্রেস ঠিক ছিল। 2009 সালে কংগ্রেস যখন 206টি আসন নিয়ে লোকসভা ভোটে আসে, তখন হাইকমান্ড কালচারটা কংগ্রেসের এমনই মাথাচাড়া দিয়ে উঠলো, এই আহমেদ প্যাটেল অ্যান্ড কোম্পানি, যে যারা রাজ্যে রাজ্যে কংগ্রেস নেতাদের সরিয়ে নতুন মুখ আনার চেষ্টা করতে, মহারাষ্ট্রে বিলাসরাও দেশমুখকে সরিয়ে দিলেন সামান্য কারণে, বিজেপি ওইসব কারণে ছড়ায় না, বিজেপির অভিধানেই নেই, সামান্য কারণে বিলাসরাও দেশমুখকে সরিয়ে দেওয়া হলো। তো হলো কি, যে দেখো, আমরা তো একটা ফেডারেল স্ট্রাকচারে আডবাণী বাজপেয়ী জমানায় বিজেপির আস্তে আস্তে ইলেকট্রাল সাকসেসটা হলো কি করে প্যান ইন্ডিয়ায়, বিজেপি স্ট্রং রিজনাল লিডার তৈরি করতে পেরেছিল। গুজরাটে নরেন্দ্র মোদী, ছত্তিশগড়ে রমন সিং, রাজস্থানে বসুন্ধরা রাজে সিন্ধিয়া,
মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান, কর্ণাটকে ইয়াদুরাপ্পা, ঠিক এরকমভাবে স্ট্রং রিজনাল লিডার তৈরি করতে পেরেছিল, যেটা কংগ্রেসেরও একটা সময় ছিল। ছিল। ছত্তিশগড়ে অজিত যোগী, মধ্যপ্রদেশে তো কংগ্রেসের ব্যাটারি অফ লিডার, একদম, হ্যাঁ। দিগ্বিজয় সিং, অর্জুন সিং, সিন্ধিয়া, কমলনাথ, মাধবরাও সিন্ধিয়া, মানে ব্যাটারি অফ লিডারশিপ ছিল, ঠিক আছে। ওদিকে সাউথে রাজশেখর রাজশেখর রেড্ডি, তো কংগ্রেস জিকে ভাসান পর্যন্ত আজকে তোমার তামিলনাড়ুতে কংগ্রেসের স্ট্রং লিডার ছিল। বিলাস রাও দেশমুখ, অশোক চৌহান, পৃথ্বীরাজ চৌহান তো অতটা স্ট্রং নয়, যাই হোক। তো বিজেপির কি হলো যে এই যে জেনারেশনটা, নরেন্দ্র মোদী নিজে চিফ মিনিস্টার হয়ে গেছেন, ফলে গুজরাটের চিফ মিনিস্টার কিন্তু এখন গুজরাটে, যেহেতু নরেন্দ্র মোদী স্টেট এবং গুজরাটে বিজেপি সাংগঠনিকভাবে ভালো জিতছে, গুজরাটের লিডারশিপ কিন্তু সেই যে মুখ্যমন্ত্রী, আমাদের দর্শকদের যদি তুমি জিজ্ঞাসা করো গুজরাটের মুখ্যমন্ত্রীকে 100 জনের মধ্যে 90 জন হয়তো বলতে পারবে না, হয়তো যদি বলতে পারেন খুবই ভালো। হ্যাঁ। আমি কারণ মেধাকে নিয়ে চ্যালেঞ্জ করছি না, কিন্তু ধরো মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী কজন নাম বলতে পারবে, রাজস্থানের মুখ্যমন্ত্রী কজন নাম বলতে পারবে। অলরেডি রাজস্থানের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ল্যান্ড স্ক্যামের একটা অভিযোগ শুরু করেছে। তার ফলে রিজনাল লিডারশিপ দুর্বল হয়ে যাচ্ছে, এবং এই হাইকমান্ড কালচার দিল্লি থেকে সব কন্ট্রোল করব, দিল্লি থেকে কন্ট্রোল করব। আমি একমাত্র যদি খুব দূর থেকে দেখতে পারি তাহলে দেখব যে অসমে হিমন্ত বিশ্ব শর্মা, যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশে, আর পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এই তিনজন ছাড়া স্ট্রং রিজনাল লিডারশিপ কিন্তু বিজেপিরা খুব দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, সেরকম দেখা যাচ্ছে না। ঠিকই, নাম মনে করার মতো তুমি যেগুলো বললে। তো ফলে মধ্যপ্রদেশে আমি ফিরে আসছি, মধ্যপ্রদেশে বাই ইলেকশনে যেটা কথা বলছো, সেটা রুলিং পার্টি ন্যাচারাল খুব সচরাচর দেখা যায় যে রুলিং পার্টি জিতে যায় বাই ইলেকশনে, সেটা হলো না, সেটাও বিজেপি একটা সেটব্যাক একদম। তবে আমি যে ডিসক্লেমার দিয়ে শুরু করেছিলাম, সেই ডিসক্লেমারটা কিন্তু আমি গোটা আলোচনায় কন্টিনিউ রাখবো, যে 3টে সিটে বাই ইলেকশন হয়েছে, এই 3টে বিন্দু দিয়ে বড় সিন্ধুতে পৌঁছানো কিন্তু অতি সরলীকরণ হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, কিছু কিছু সিনড্রোম বাই ইলেকশন থেকেও দেখা যায়, আমরা সেই সিনড্রোম নিয়ে আলোচনা করছি। যেমন তুমি প্রশান্ত কিশোরের কথাটাতে আমি যে যদি কিন্তুর কথা বলছিলাম, যে প্রশান্ত কিশোর বাঁকিপুরে জিতেছে, কিন্তু জনসুরাজ এটা দিয়ে সামগ্রিকভাবে জনসুরাজের আগামী দিনের যে ভবিষ্যৎ সেটা মাপা যাবে না। সব সিটে প্রশান্ত কিশোর থাকবে না, লোকসভাতেও তো ছিল না, সব সিটে কিন্তু তুমি প্রশান্ত কিশোরকে দিতে পারবে না। আজকে প্রশান্ত কিশোরের মতো একটা হেভিওয়েট ক্যারেক্টার ওখানে দাঁড়িয়েছে, তার মানে যে অন্য সিটে গিয়ে জনসুরাজের ক্যান্ডিডেট সেই রকম ইম্প্যাক্ট ফেলতে পারবেন না, হতে পারে। এটা প্রশান্ত কিশোরের খাতা খুললো, বিহারের পলিটিক্সে তিনি একটা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলেন বিহার বিধানসভা দিয়ে। বিহার বিধানসভায় এবার প্রশান্ত কিশোর যে স্পিচ দেওয়ার, বক্তৃতা দেওয়ার সুযোগ পাবেন, আরো মানুষের কাছে পৌঁছতে পারবেন। সেই যে 1 থেকে যে 100-এ পৌঁছানো বা ম্যাজিক নাম্বারে পৌঁছানো, সেটা কিন্তু প্রশান্ত কিশোরের সামনে একটা বড় চ্যালেঞ্জ, কিন্তু এটা একটা ভালো শুরু তার জন্য একটা ভালো শুরু। এবং ইদানিংকালে তেজস্বী একটু ম্রিয়মান হয়ে যাচ্ছে বলে দেখা যাচ্ছে। সেখানে যদি দেখা যায় যে আজকে বিধানসভায় মেন অপোজিশন ভয়েস হয়ে যাচ্ছে প্রশান্ত কিশোর, তাহলে ন্যাচারালি প্রশান্ত কিশোর একটা ট্র্যাকশন পাবেন বিহারে। সেইটাকে করে আগামী 4 বছর পরিশ্রম করে যদি প্রশান্ত কিশোর একটা জায়গায় পৌঁছতে পারে। এবং যেহেতু নীতিশ কুমারের যে পলিটিক্যাল স্পেসটা বিহারে, সেটা আস্তে 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 ওয়াইপ আউট হয়ে যাচ্ছে, কারণ যেহেতু নীতিশের ছোট একটা কুর্মী ভোট ব্যাংক ছাড়া আর ছিল না, ফলে ওই যে স্পেসটা এবং বিজেপি বিরোধী স্পেসটা, সেটা যদি আজকে অনেকটাই প্রশান্ত কিশোর নিয়ে নিতে পারেন, ইউথ যে ভোটারদের যদি জয় করে নিতে পারেন, আপার কাস্ট ইউথ, এই ভোটটাকে যদি টেনে নিতে পারেন, তাহলে প্রশান্ত কিশোর আগামী দিনে বিহারে একটা নতুন সম্ভাবনার নাম হবেন। এবং বিহারে যে টিপিক্যাল সমীকরণ গত 30 বছর সেটা কোথাও ভেঙে যাবে, সেটা ভেঙে যাবে। এইটা একটা নতুন পলিটিক্যাল সিনড্রোম আমরা বলতে পারি, সিনড্রোমই বলতে পারি। কি আগামী দিনে কি হবে, তোমার নাম কি ফলেন পরিচয়তে একেবারে। তো তোমার একটা কলামে আমি দেখছিলাম, যেহেতু নীতিন নবীনের কেন্দ্র ছিল, বিজেপির জন্য তো একটা বড় সেটব্যাক, নিঃসন্দেহে এটা বড় সেটব্যাক, যে অন্য সমীকরণের বাইরেও গিয়ে কোথাও একটা বড় আঘাত। সেক্ষেত্রে তোমার একটা কলামেই দেখছিলাম যে সিটিং চিফ মিনিস্টার
সেখানে উপনির্বাচনে হেরেছিলেন তুমি, তুলনা করে আজকেই তোমার একটা কলাম দেখো, দেখছিলাম ওইটা সেখানে তো দেখো, সে আমি- আজ থেকে 50 বছর 60 বছর আগেকার ভোট, আমি ওর সাথে মেলাচ্ছি না, কিন্তু তুমি একটা কথা বলো যে নিতিন নবীন কে পার্টি প্রেসিডেন্ট করা কার চয়েস? অমিত শাহ, নরেন্দ্র মোদী। মোদী। এবং প্রায় 1.5 বছর 2 বছর ধরে বিজেপি নতুন সভাপতি বাঁচতে প্রায় 1.5-2 বছর সময় নেয়। আজ কতদিন- নয় কাল চলছিল। কতদিন ধরে অপেক্ষা করেছে? তারপরে বিহার ভোটের পরে নিতিন নবীন সভাপতি হয়েছেন। কার চয়েস? না নরেন্দ্র মোদী, অমিত শাহ। এবং এই প্রশ্ন উঠবে যে নিতিন নবীন নামক একজন দুর্বল নেতাকে জাতীয় দলের সভাপতি বানিয়ে অ্যাকচুয়ালি পুরোটা নিয়ন্ত্রণ করার যে পলিটিক্স, এই অভিযোগও কিন্তু নরেন্দ্র মোদী অমিত শাহর বিরুদ্ধে আবার উঠতে শুরু করবে। নিতিন নবীন ইজ নট আ স্ট্রং ম্যান, তার মানে বোঝা গেল যার নিজের কনস্টিটুয়েন্সির ওপরে দখল নেই, যিনি তার নিজের কনস্টিটুয়েন্সিকে চিনতে পারেন না, 4বার জিতেছেন, হয়তো ওই ইকুয়েশনে জিতে গেছেন। খুব সম্ভবত ভুল না হলে তার আগে তার বাবা বোধহয় সিট থেকে Right. জিততেন, ফলে তার এতদিনের একটা লেগেছে। ফলে সেইটা, এবং ইলেকশনের আগে বিজেপিকে ক্যান্ডিডেট চেঞ্জ করতে হলো। প্রথমে যার নাম ঘোষণা করা হলো তিনি দাঁড়াতে চাইলেন না, পরে নীরজ কুমারকে প্রার্থী করা হলো। তো এইটা সামগ্রিকভাবে নির্বাচনী ব্যবস্থাপনারও একটা ব্যর্থতা। ঠিক, বিজেপি প্রেসিডেন্টের ছেড়ে যাওয়া সিটে ক্যান্ডিডেট চেঞ্জ করতে হলো, তো এটা ইলেকশন ম্যানেজমেন্টের ব্যর্থতা নয়? একেবারেই। তো এই ভোটটা বিজেপির জন্য খুব একটা শুভকর ভোট হলো না। আমি শেষ প্রশ্নের দিকে আসি, তোমার বিরোধী এবং তুমি দেখো যে যখন বিজেপি কি করছে, বিজেপি আজকে সেকুলার স্পেসটাকে, পলিটিক্সের জায়গাটাকে ভেঙে চুরে দুমড়ে ছোট করে দিতে চাইছে। ঠিক, তুমি উদ্ধব ঠাকরের পার্টিকে ভেঙে দিয়ে, একনাথ শিন্ডে তার এমপিদের ভেঙে দিয়ে সব একেবারে জুড়ে দাও। টুকরো টুকরো করে দাও। পশ্চিমবঙ্গের তৃণমূলের 20 জন এমপিকে নিয়ে গিয়ে এনসিপিআই তারাও এনডিএ করছে করছে। এই যে ভেঙে জুড়ে, এই জায়গায় যখন একটা সেকুলার স্পেসটাকে নিয়ে খুব একটা অস্তিত্বের সংকটে, সে জায়গায় সিজেপির যে মুভমেন্ট কিছুটা সেকুলার স্পেসকে চাঙ্গা করে দিল। সিজেপি কার বিরুদ্ধে আন্দোলন করলো? কেন্দ্রে মোদী সরকারের বিরুদ্ধে। ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হলো। তার ফলে তাতে কারা অক্সিজেন পেলো? সেকুলার স্পেসটাই অক্সিজেন পেলো। ঠিক। আজকেও যে রেজাল্ট 3-এর মধ্যে বিজেপি যে 3 মানে 3-এর মধ্যে 2-1 হার, 2-1 হার, ঠিক আছে, এই ডার্বিতে, এই ডার্বিতে যে 2-1 হার, এই 2-1 হারটা তো বিজেপি মানে এই সেকুলার স্পেসটাকেও কিন্তু আবার আর একটু অক্সিজেন দিল। ফলে হচ্ছে যে দেখো আজকে তুমি ডেরেক ওব্রায়ানের টুইট দেখো, আজকে সকল যে বিজেপি বিরোধী যে ফেসগুলো ন্যাশনাল পলিটিক্সে আছে তাদের টুইট দেখো, তারা এক্সাইটেড হয়ে গেছে। আরে প্রশান্ত কিশোরের সাথে মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক নেই, ডেরেক ওব্রায়ান লাফাচ্ছে। আমি যদি ভুল না করি, আজকে এখন রেজাল্ট বেরিয়েছে বিকেল 5টা রেজাল্ট বেরিয়ে গেছে। একটা সময় প্রশান্ত কিশোর মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, ভোট কুশলী ছিলেন এবং 21-এর ভোটটা পুরো সামলেছেন, নেতৃত্ব মানে পুরো তো তুমি দেখো যে আজকে 24 মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখনো পর্যন্ত প্রশান্ত কিশোরকে নিয়ে কোনো টুইট করেননি। ঠিক আছে, তুমি দেখো অভিষেক বন্দ্যোপাধ্যায় রাত 8:57 বাজে, বিকেল 5টায় রেজাল্ট বেরিয়েছে, এখনো পর্যন্ত যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশান্ত কিশোরকে হাতে ধরে পশ্চিমবঙ্গে নিয়ে এসেছিলেন 19-এর পর 8:57, আমি জানি না 8:57 9:57 টুইট করলাম, একটা প্রতিক্রিয়া তো হয় নেই। ডেরেক ওব্রায়ান দেখো, তার টুইট দেখো, দেখেছো কি তুমি? আমি দেখিনি তুমি, আমি দেখিয়ে তোমাকে আমি পড়ে শোনাচ্ছি, দর্শকদেরও পড়ে শোনাচ্ছি যে ডেরেক কতটা উৎফুল্ল। তার ফলে হচ্ছে যে এই যে যেটা বলতে চাইছিলাম যে সেকুলার স্পেসে যে অক্সিজেন পেয়েছে আজকের ফলাফলের জন্য, যে এই ডেরেক করেছেন যে তখনও পুরোপুরি কিন্তু রেজাল্ট অ্যানাউন্স হয়নি, যে প্রশান্ত কিশোরের প্রশান্ত কিশোরের লিড দেখা যাচ্ছে, ডেরেক করেছেন বিগিনিং অফ দ্য এন্ড, সিন 1 মোদি শাহ প্লাক আউট অবস্কিউর এমএলএ ফ্রম বিজেপি ফ্রম বিহার টু মেক হিম দেয়ার রাবার স্ট্যাম্প ন্যাশনাল প্রেসিডেন্ট। মানে একজন খুবই ছাপোস একজন মানে খুব বড় কোনো নেতা নয়, এরকম একজনকে ন্যাশনাল প্রেসিডেন্ট বানান, তাদের রাবার স্ট্যাম্প ন্যাশনাল প্রেসিডেন্ট। সিন 2 বাকিপুর অ্যাসেম্বলি সিট ফলস ভ্যাকেন্ট, এ সিট বিজেপি ওন বাই 52,000।
তাতে বাকিপুরে 52,000 জেতা জেতা সিট, সিট। সেটাতে উপনির্বাচন অনিবার্য হয়। সিন 3 বিজেপি অ্যানাউন্স ক্যান্ডিডেট অ্যান্ড দেন চেঞ্জ। ওই যে আর প্রার্থী সিন নিয়ে 4 করবে। বিজেপি হুইপড ইন বাই পোল। তো এই যে ডেরেকের উচ্ছ্বাস, তার মানে কি? তার মানে আমি বলতে চাইছি যে সেকুলার স্পেসে একটুখানি অক্সিজেন পেল। কিছুটা পাওয়া। তো ফলে চুম্বকে আজকের এই ভোটের টেক আউট হচ্ছে এটাই। বিরোধীরা কিছুটা অন্তত পক্ষে সেকুলার ফোর্স যারা আর কি, তারা কোথাও একটু কিছুটা চাঙ্গা হলো, কিছুটা শুধু- স্পেস পেলো। হ্যাঁ, এবং তুমি বলো না যে যন্তর মন্তরে যে বিজেপি, যে ওই সিজেপি মানে যে ছাত্র যুবক গিয়ে যন্তর মন্তর আন্দোলন করেছিল, বা যে পাটনা শহরে ছাত্র যুবরা আন্দোলন করেছিল ধর্মেন্দ্র প্রধানের অপসারণের দাবিতে, তারা যে খুশি হলো কি হলো না? ঠিকই, একেবারেই 100% তারা খুশি হলো। কোথাও গিয়ে এটা তারাও নিজেদের একটা রিলেট করতে পারবে আর কি, কোথাও গিয়ে। আমি দর্শকদের জিজ্ঞাসা করছি হ্যাঁ, যে একেবারে। তারা খুশি হলেন কি হলেন না। ফলে বিজেপিরও এখান থেকে একটা লার্নিং এর জায়গা আছে। কিন্তু আমি আবারও বলবো, একটা সিটের বাই ইলেকশন দিয়ে বা দুটো সিটে বা তিনটে সিটে দিয়ে সমগ্রটা ধরা যায় না, কিছু সিনড্রোম ধরা যায়। সেই সিনড্রোমটা নিয়ে আমরা আলোচনা করবো। একদম। এবং যেহেতু সেটা বাকিপুরের মতো একটা আসন, একটা উপনির্বাচনের ফলাফল নিয়ে এটা ধরা যায় না কি হতে পারে, কিন্তু যেহেতু বাকিপুরের মতো আসন বিজেপির সর্বভারতীয় সভাপতি ছেড়ে যাওয়া আসন, সেখানে পরাজয়টা কোথাও তো একটা গভীর একটা অভিঘাত তৈরি করবেই, ভারতীয় জাতীয় রাজনীতিতে একটা আলোড়নও তৈরি করবে। এবং সেটাই হয়েছে আজ প্রশান্ত কিশোরের জয়ের পর। ফলে এখনই টু আর্লি টু সে এখনই যে কি হতে পারে কি না হতে পারে, কিন্তু আগামী দিনের জন্য কোথাও বিজেপিকে একটা অস্বস্তির মধ্যে যে ফেলে দিল, সেটা কিন্তু বলাই যেতে পারে। আপাতত আমাদের আলোচনা আজ এই পর্যন্তই। সব খবর দেখার জন্য চোখ রাখুন দ্য ওয়ালে।